জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনার ভাঙনে বিলীন 2 শতাধিক বসতবাড়ি। কুড়িগ্রামে নদ নদীর পানি কমলেও 36টি পয়েন্টে ভাঙনে দিশেহারা মানুষ। বাগেরহাটে হঠাৎ ডেঙ্গুর প্রকোপ, একই ওয়ার্ডে গাদাগাদি করে ভর্তি নারী পুরুষ। রোগীর চাপে হিমশিম হাসপাতাল কর্তৃপক্ষ, আছে নানা অভিযোগ। কুমিল্লা উদ্বেগ বাড়াচ্ছে HIV সংক্রমণ, 5 মাসে মৃত্যু 5 জনের, শনাক্ত 42। অসচেতনতায় বাড়ছে রোগ, পরীক্ষায় জোর চিকিৎসকদের। এবং আমের সয়লাভ, চাঁপাইনবাবগঞ্জের কানসাট বাজার, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। অন্তত 2,500 কোটি টাকা বাণিজ্যের আশা। যমুনার ভাঙনে ক্রমেই ছোট হচ্ছে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মানচিত্র। 4 মাসে নদীগর্ভে বিলীন উপজেলার নদী তীরবর্তী গ্রামের অন্তত 2 শতাধিক বসত বাড়ি সহ ফসলি জমি। ভিটেবাড়ি হারিয়ে নিঃস্ব পরিবারগুলো। পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ দিয়ে ভাঙন রোধের উদ্যোগ নিলেও স্থানীয়রা চায় স্থায়ী বাঁধ। 2 দশক ধরে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার খোলাবাড়ি, হাজারী, চরমাগুড়িহাট, খানপাড়া, চর ডাকাতিয়াপাড়া, মাঝিপাড়া সহ অন্তত 50টি গ্রাম যমুনার গর্ভে বিলীন হয়ে গেছে এভাবে। ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছে কয়েকশো পরিবার। শুধু তাই নয়, গত 4 মাস ধরে খোলাবাড়ি থেকে চর ডাকাতিয়া হয়ে বড়খাল পর্যন্ত প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে যমুনার অব্যাহত ভাঙনে বিলীন হয়েছে 2 শতাধিক বসতবাড়ি। আমার বাড়ি নিম্নত 30 বার ভাঙছি। 30 বারের মধ্যে একবার মনে করেন যে গরু কালি একটা ঘর নিয়ে গেছি, আর সমস্ত নদীর গর্ভে চলে গেছে। 8 বার বাড়ি ভাঙ্গার পরে 8 বারে মাথায় এখানে এসে বাড়ি করছিলাম। 6 সম্পদ সব নদীর ভিতরে। দেখেন আমার বাড়ির সামনে নদী এসে গেছে গা, আমি ঘর বাড়ি সব ভাঙছি, আমার থাকার জায়গা নাই। এদিকে উপজেলার পাথরের চর এলাকায় পাহাড়ি ঢলে গেল 1 সপ্তাহ ধরে লোকাইঝড়ায় পানি বৃদ্ধি পাওয়ায় তীরবর্তী গ্রামগুলোতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। 20টির বেশি বসতবাড়ি এবং ফসলি জমি বিলীন হয়ে গেছে। এখানে রাস্তা নাই, এই রাস্তার যে কাঁচা রাস্তা আছে এটা কাদাযুক্ত, এবং যতটুকু থাকে এই নদী ভাঙে আবার ওইটা পরিবর্তন হয়ে যায়। যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে ওই সমস্ত পোলাপানি স্কুলে যাইতে পারে না। বিয়ে হয় 6 মাস বাদে নদী ভাঙছিল, অতিথিনে আসিয়ে এ যে পুরা বাতাত ভাঙছিল, উনতেনে ভাঙি নয়াগাঁও গেছিলাম, নয়াগাঁওতে সোনারবন গেছিলাম, সোনারবন থেকে আর যমুনার ভাঙন রোধে 513 মিটার এরিয়ায় জরুরি ভিত্তিতে কাজ শুরু হয়েছে। এছাড়াও পাথরের চরে লোকাইঝড়ার ভাঙন ঠেকাতে 240 মিটার এরিয়ায় জিও ব্যাগ ফেলার উদ্যোগ নেওয়া হচ্ছে। ফ্লাড এসে ওখানে কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, ভাঙনের সৃষ্টি হয়েছে। আমরা ইতিমধ্যে সেখানে এমার্জেন্সি কাজ টেক আপ করেছি। এই এমার্জেন্সি এবং অনুন্নয়ন রাজস্ব সব মিলিয়ে প্রাকলিত ব্যয় হলো আমাদের 5,60,00,000 টাকা। যমুনার অব্যাহত ভাঙন ঠেকাতে স্থায়ী উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। শুভ্র মেহেদি, ডিবিসি নিউজ, জামালপুর। কুড়িগ্রামে অধিকাংশ নদ নদীর পানি কমলেও আতঙ্ক বাড়িয়েছে ভাঙন। বিভিন্ন নদ নদীর অন্তত 36টি স্থানে দেখা দিয়েছে ভাঙন। নদীপাড়ের মানুষের মধ্যে তাই বিরাজ করছে আতঙ্ক। এদিকে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি কমতে শুরু করেছে। অন্যদিকে ব্রহ্মপুত্র নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও এখনও বিপদসীমার নিচেই। এরই মধ্যে নিচু এলাকার বিভিন্ন ফসল পানিতে তলিয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভারতের কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টিপাত থাকায় ব্রহ্মপুত্রের পানি বেড়ে আগামী 3-4 দিন অব্যাহত থাকবে। ফলে নদের চর ও নিচু এলাকা প্লাবিত হতে পারে। বর্ষা মৌসুম এলেই পটুয়াখালীতে নতুন করে বাড়ে দুর্ভোগ। একদিকে জলাবদ্ধতায় ডুবে যায় বসতভিটা ও কৃষিজমি, অন্যদিকে নদী ভাঙনে ঝুঁকির মুখে পড়ে গুরুত্বপূর্ণ সড়ক। বছরের পর বছর এমন পরিস্থিতির মধ্যেও মিলছে না স্থায়ী সমাধান। স্থানীয়দের অভিযোগ, দায়িত্বপ্রাপ্ত দপ্তরগুলোর সমন্বয়হীনতায় বাড়ছে জনভোগান্তি। একসময় গলাচিপা উপজেলার পাতাবুনিয়া ইউনিয়নের কামারখালী সড়ক ছিল এলাকাবাসীর চলাচলের প্রধান ভরসা। তবে এখন জোয়ারের পানির প্রবল চাপে সড়কের একটি বড় অংশ ধসে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। গত বছর পানি নিষ্কাশনের পথ তৈরির জন্য স্থানীয়রা নিজ উদ্যোগে সড়ক কেটে দেন। চলতি বর্ষায় জোয়ারের তীব্র স্রোত সেই পাইপ ও সড়কের অংশবিশেষ ভেঙে নিয়ে যায়। এরপর থেকেই বিচ্ছিন্ন হয়ে পড়ে এলাকার যোগাযোগ ব্যবস্থা।
প্রতিদিন জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে শত শত পরিবারের বসতঘর, কৃষিজমি, পানের বরজ ও মাছের ঘের। কৃষকের শঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে চলতি আমন মৌসুমেও ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়তে হবে। আমার ঘর বাড়ি সব তলাই যেতে আছে পানিতে, কোনো একটা পুষ্কুনি নাই, সব জায়গা জোগা সব ভাঙ্গে যেতে আছে। স্কুলে ছোট ছোট বাচ্চারা যেতে পারতে আছে না, তারা এখন খুব জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যাচ্ছে। এলাকাবাসী আমরা চাইতে আছি এটা তাড়াতাড়ি যে কোনো একটা সুব্যবস্থা নেওয়া হোক, বা এটা আগের পূর্বে আমাদের যেরকম বাঁধ দেওয়া ছিল ওরকম বাঁধ হোক। অন্যদিকে নদী ভাঙনের কবলে পড়ে হুমকির মুখে ডাকুয়া, চিকনিকান্দি, বকুলবাড়িয়া, কলাগাছিয়া ও জেলা শহরের যোগাযোগের গুরুত্বপূর্ণ বিকল্প সড়ক। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করে জনদুর্ভোগ কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। জলাবদ্ধতা থাকার কারণে পাবলিক রাস্তা কেটে দিচ্ছে, সেই কাটা রাস্তাটা আমরা জরুরি ভিত্তিতে মেরামত করছি। আর এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা আলোচনা করছি, তারা এটা ফ্রিজ করার পরিকল্পনা নিচ্ছে। অলরেডি আমরা জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ শুরু করেছি, আমাদের কাজ চলমান আছে। তো এই কাজটি বাস্তবায়ন করলে আশা করি ওই এলাকার যে নদী ভাঙন আছে সেটা আপাতত বন্ধ হবে। আর এছাড়া বকুলবাড়ি এলাকায় আমাদের একটা জায়গাতে পানির চাপে বেড়িবাঁধ ব্রিজ হয়ে গেছিল, তো আমরা সেখানেও অলরেডি বেড়িবাঁধটি আমাদের ঠিকাদার নিয়োগ করে আমরা যেখানে ভেঙে গেছিল সেখানে ক্লোজ করে দিয়েছি। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত কার্যকর পদক্ষেপের মাধ্যমে রক্ষা পাবে বসতভিটা, ফসলি জমি এবং গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা। ডিবিসি নিউজ ডেস্ক। চলতি বছর এইচআইভি আক্রান্ত হয়ে কুমিল্লায় মৃত্যু হয়েছে 5 জনের। একই সময়ে নতুন করে এইডস শনাক্ত হয়েছে 42 জনের। জেলায় হঠাৎই মরণ ব্যাধিটির সংক্রমণ বাড়ায় ছড়িয়েছে উদ্বেগ। চিকিৎসকরা সংক্রমণ বৃদ্ধির জন্য দায়ী করছেন অসচেতনতাকে। পরিস্থিতি সামাল দিতে সচেতনতা ক্যাম্পেইন ও সময় মতো পরীক্ষায় জোর তাদের। চলতি বছরের জানুয়ারি থেকে মে মাত্র 5 মাসের ব্যবধানে কুমিল্লায় এইচআইভিতে আক্রান্ত হয়ে মারা গেছে 5 জন। গত বছরের শেষের দিকে মৃত্যু হয় আরও 2 জনের। মৃত 7 জনের সবাই পুরুষ। গেল 5 মাসে 672 জনের নমুনা পরীক্ষায় 42 জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়। আগের চিত্র বিশ্লেষণ করলে কুমিল্লায় এটি সর্বোচ্চ এইডস আক্রান্তের হার। বিশ্লেষণে দেখা গেছে আক্রান্তদের মধ্যে বেশিরভাগই পুরুষ, যার বড় একটি অংশ সমকামিতায় জড়িত। এছাড়া পুরুষ যৌনকর্মী, বৈবাহিক সম্পর্কের মাধ্যমে সংক্রমিত এবং বিদেশে অবস্থানকালে আক্রান্ত হওয়া ব্যক্তিরাও রয়েছেন এই তালিকায়। পজিটিভ হলে আমাদের ল্যাব ইনভেস্টিগেশন আছে কিছু, তারপরে ডক্টর আছে দেখছেন, ওনার মেডিসিন স্টার্ট করে দেয়। আমরা শুরুতেই একটা ভাইরাল লোড টেস্ট করি, মেডিসিন স্টার্ট হওয়ার 6 মাস পর আবার টেস্ট করি, ফলো আপ টেস্ট করি যে তার ভাইরাসটা আসলে কমলো কিনা। বর্তমানে কুমিল্লা জেলায় 385 জন এইচআইভি আক্রান্ত ব্যক্তি চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে বেশিরভাগের বয়স 25 থেকে 35-এর মধ্যে। এইচআইভির ক্ষেত্রে নিরাপদ আচরণে অভ্যস্ত থাকলেই এইচআইভি থেকে আমরা বেঁচে থাকবো। আমরা জানি এইচআইভি কিভাবে ছড়ায়, রক্তের মাধ্যমে ঝুঁকিপূর্ণ যে সমস্ত বিহেভিয়ার আছে এগুলোর মাধ্যমে ছড়ায়। সরকারের পক্ষ থেকে যদি আরেকটু সহজ সুবিধা করা হয় এইচআইভি রিলেটেড অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো বাড়ানোর জন্য, তাহলে এটা আরেকটু ভালো হয়। চিকিৎসকরা বলছেন বিকৃত যৌনাচার বাড়ার পাশাপাশি অসচেতনতায় বাড়ছে এই রোগ। সামাজিক লজ্জায় পরীক্ষা না করানোয় মৃত্যুর হার বাড়ছে। সচেতনতার মাধ্যমে আমাদের এটা এইডস আমরা কমিয়ে নিতে পারবো। যত বেশি আমরা পরীক্ষা করতে পারবো, যত বেশি পরীক্ষা করতে পারলে রোগ ধরা পড়লে আমরা চিকিৎসা করতে পারি। চিকিৎসা করলে আমাদের এটা ছড়ানোর প্রবণতাটা কমে যাবে। এইচআইভি প্রতিরোধে নিরাপদ যৌন আচরণ, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নিয়মিত স্ক্রিনিং, সচেতনতা বৃদ্ধি এবং আক্রান্তদের প্রতি বৈষম্যহীন আচরণের প্রতি জোর স্বাস্থ্য বিশেষজ্ঞদের। ডিবিসি নিউজ ডেস্ক। বাগেরহাটে দেখা দিয়েছে ডেঙ্গুর প্রকোপ। 24 ঘন্টায় ডেঙ্গু জ্বর নিয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছেন 12 জন। সব মিলিয়ে ভর্তি 34 ডেঙ্গু রোগী। অতিরিক্ত চাপে হাসপাতালে দেখা দিয়েছে শয্যা সংকট। আছে যথাযথ চিকিৎসা না পাওয়ার অভিযোগও। একই ওয়ার্ডে গাদাগাদি করে ভর্তি নারী ও পুরুষ। স্থান সংকুলান না হওয়ায় মেঝেতেও বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন অনেকে। হঠাৎ ডেঙ্গুর প্রকোপে বাগেরহাট জেলা হাসপাতালে তৈরি হয়েছে এই সংকট। এবার বর্ষা শুরুর আগেই ডেঙ্গু সংক্রমণ বাড়তে শুরু করেছে দক্ষিণের জেলাটিতে। সপ্তাহের ব্যবধানে আক্রান্ত বেড়ে হয়েছে দ্বিগুণ। ডেঙ্গু রোগীদের জন্য পর্যাপ্ত মশারি ও নির্ধারিত ওয়ার্ডের ব্যবস্থা না থাকায় নতুন করে সংক্রমণের ঝুঁকি বেড়েছে। আমার স্ত্রী অসুস্থ, এই সদর হসপিটালে 3-4 দিন থেকে জ্বর হয়েছে, তো এখনো ভর্তি আছি আমরা। প্রচুর পরিমাণ চাপ যাচ্ছে।
এখানে ডেঙ্গু রোগীর চাপ অনেক বেশি, তারপরও এখানে সেবা খুব ভালো মানের দিচ্ছে। রবিবার সকালবেলা আইসে ভর্তি হয়েছি। আজকে লাগে মঙ্গলবার, আজকে আমার নাম কাটিয়েছে, আমি সুস্থ হয়েছি, কিন্তু আমার মেয়ে এখনো অসুস্থ আছে। হঠাৎ রোগী বাড়ায় চাপ পড়েছে হাসপাতালে। বাগেরহাট সদর হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ গত যে কোনো বছরের চেয়ে বছরের শুরুতেই একটু বেশি। যেখানে এই এডিস মশার বংশ বিস্তার হয় সেই জায়গাটা যদি পরিষ্কার করতে পারি তাহলে কিন্তু আমার এটা সংখ্যা কমবে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি। ডিবিসি নিউজ ডেস্ক। বাগেরহাটে দেখা দিয়েছে ডেঙ্গুর প্রকোপ। 24 ঘন্টায় ডেঙ্গু জ্বর নিয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছেন 12 জন। সব মিলিয়ে ভর্তি 34 ডেঙ্গু রোগী। অতিরিক্ত চাপে হাসপাতালে দেখা দিয়েছে শয্যা সংকট, আছে যথাযথ চিকিৎসা না পাওয়ার অভিযোগও। সহকর্মী সৈকত মণ্ডল আমাদের সাথে বাগেরহাটের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সেখান থেকে। সৈকত, হাসপাতালের রোগীর চাপ আমরা জানি যে একটু বেড়েছে এবং আপনার প্রতিবেদনে আমি দেখলাম আপনার পাঠানো তথ্যে এবং তথ্যচিত্রে যেটি বলা হচ্ছে যে একটা অভিযোগ কিন্তু রয়েছে যে যথাযথ চিকিৎসা মিলছে না। ডেঙ্গু তো আসলে হঠাৎ করে আসে না, এটা প্রতি বছরই আমরা দেখি। সেই ক্ষেত্রে হাসপাতালগুলোর প্রস্তুতি কেন থাকে না? যথাযথ চিকিৎসা না পাওয়া বলতে আসলে কি হচ্ছে হাসপাতালগুলোতে, যদি একটু শুনি সেটি। যেমনটি বলছিলেন, বাগেরহাটে কিন্তু বাগেরহাট 250 শয্যা হসপিটালে যে হঠাৎ করেই ডেঙ্গু রোগী বেড়েছে। আমরা কথা বলেছি জেলা হসপিটাল কর্তৃপক্ষের সাথে। তারা আমাদেরকে আসলে যেটি বলেছে, তারা আমাদেরকে জানিয়েছে যে প্রতি বছরের থেকে এবছর ডেঙ্গুর শুরুতেই হঠাৎ করে সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে, যেমনটি তারা আমাদেরকে জানিয়েছে। এছাড়া যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু নারী পুরুষ সবাই কিন্তু একই ওয়ার্ডে। এছাড়া দিনের বেলা আসলে দেখা যায় যে এখানে কিন্তু মশারি নেই। আমরা বিভিন্ন জনের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে তারা আমাদেরকে জানিয়েছে যে এইখানে পর্যাপ্ত মশারির ব্যবস্থা নেই। আমরা যদি একটু কথা বলি একজন রোগীর স্বজনের সাথে। জি, আপনি বলছিলেন? আমি ডেঙ্গু রোগী নিয়ে আসছি, আমার পেশেন্ট আছে এখানে, কিন্তু হসপিটালের চিকিৎসা মোটামুটি ভালো আছে, কিন্তু অপরিষ্কার, যথেষ্ট অপরিষ্কার, ক্লিন প্রয়োজন, নোংরা পরিবেশটা ডেভেলপ করলে হসপিটালের পরিবেশ ভালো থাকবে। যথেষ্ট ডেঙ্গু রোগী আমরা হসপিটাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে গত 24 ঘন্টায় কিন্তু 12 জন ডেঙ্গু রোগী হসপিটালে ভর্তি হয়েছে ও বর্তমানে ভর্তি রয়েছে মোট 34 জন, নারী পুরুষ শিশু দিয়ে। এছাড়া কিন্তু এখান থেকে 11 জন সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া তিনি আমাদেরকে জানিয়েছে যে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা সার্বক্ষণিক দেখভাল করছে। এছাড়া তিনি আমাদেরকে আরো জানিয়েছেন, হসপিটাল কর্তৃপক্ষ জানিয়েছেন, বাগেরহাট জেলার কচুয়া উপজেলার যে বাদাল বাজার সংলগ্ন যে জায়গাটি রয়েছে সেখানে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি অনুপাত অনুযায়ী প্রতি বছর চেয়ে বৃদ্ধি রয়েছে। এইসব কারণেই আসলে চিকিৎসা সেবার মান তারা হিমশিম খাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে। এই ছিল বাগেরহাট থেকে ডেঙ্গুর সর্বশেষ। সৈকত, আপনাকে ধন্যবাদ। লক্ষ্মীপুরের রায়পুরে 3 মেয়ে সহ মাকে কুপিয়ে হত্যার ঘটনায় শোক ও আতঙ্কে স্তব্ধ পুরো এলাকা। ঘটনার পর গণপিটুনিতে প্রাণ গেছে হামলাকারীরও। ফলে 5 প্রাণহানির এই চাঞ্চল্যকর ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এখন আরও জটিল হয়ে পড়েছে। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট, তবে এখনও কোনো মামলা হয়নি। বৃহস্পতিবার রায়পুর পৌরসভার গোডাউন রোড এলাকার বাসায় হামলা চালিয়ে হত্যা করা হয় শাহিনুর বেগম ও তার 3 মেয়েকে। পরে বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে নিহত হয় অভিযুক্ত অন্তর মজুমদার। বিষয় আরও জানবো, লক্ষ্মীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন উদ্দিন শুভ। সুমন, 5 জন হত্যাকাণ্ড হলো, আমরা যেটি দেখেছি যে সারাদিনই কালকে এটি আলোচিত হয়েছে এবং অভিযুক্ত যে হামলাকারী সেও আসলে গণপিটুনিতে নিহত হয়েছে। এখন পর্যন্ত আমরা এটি জানি, নতুন কিছু জানা গেল কিনা? এই মর্মান্তিক ঘটনা কেন ঘটলো, কেন পুলিশ আসলে কোনো কিছু উদ্ধার করতে পেরেছে কিনা সেটি যদি একটু শুনি। জি শুভ্র, লক্ষ্মীপুরের রায়পুর গোডাউন রোড বাড়া বাসায় যে মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, এতে একই পরিবারের মা মেয়ে সহ মোট 4 জন নিহত হয়েছে। তবে এখানে যে অভিযুক্ত বলা হচ্ছে, আসলে
পুলিশের বাসায়, বা আমরা তাকে সন্দেহভাজন বলতে পারি, সন্দেহভাজন অভিযুক্ত যুবককে গণপিটুনি দিয়ে তার মৃত্যু হয়েছে। এতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 5 জন। তবে পুলিশ যেটি জানিয়েছে, এখন পর্যন্ত এই ঘটনায় কোনো ধরনের মামলা হয়নি এবং যে সন্দেহভাজন যুবক তার মৃত্যু হওয়ায় এই রহস্য উদ্ঘাটনে আসলে অনেকটাই জটিল হয়ে পড়েছে, যার পরিপ্রেক্ষিতে আসলে লক্ষ্মীপুরের রায়পুরে যেই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে, এতে নিহত মরদেহগুলো ইতিমধ্যেই লক্ষ্মীপুর সদর হসপিটালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এবং এখানে আজকে আমরা পুলিশ সূত্রে যেটি জানতে পেরেছি, ময়নাতদন্তের পর আজ মরদেহগুলো পরিবারের নিকট হস্তান্তর করা হবে। ইতিমধ্যেই নিহতের যেই পিতা এবং তার ভাই লক্ষ্মীপুরে অবস্থান করছেন এবং তাদের কাছে মরদেহ হস্তান্তরের পর নিহতদের মরদেহ তাদের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে এবং সেখানে দাপন কাপন সম্পন্ন হবে বলে আমরা জানতে পেরেছি। তবে অভিযুক্ত যুবকের পক্ষ থেকে এখন পর্যন্ত পুলিশের সাথে যোগাযোগ করা হয়নি এবং তার মরদেহ কিভাবে হস্তান্তর করা হবে সেটিও এখন পর্যন্ত আমরা বলতে পারছি না। তো লক্ষ্মীপুর থেকে এই ছিল আমার কাছে সবশেষ। শুভ্র, ধন্যবাদ আপনাকে। অনিয়মের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের চান্দুরা R&H নূরপুর জিসি সড়কের 1.25 কিলোমিটার অংশের সংস্কার কাজ বন্ধ করে দিয়েছে প্রশাসন। দেয়া হয়েছে নিয়ম মেনে কাজের নির্দেশনা। তবে শুধু এই পদক্ষেপে সন্তুষ্ট নন স্থানীয়রা, তারা চান ঠিকাদারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা। চান্দুরা R&H নূরপুর জিসি সড়কের আরিয়াল ব্রিজ থেকে প্রায় 1.25 কিলোমিটার অংশ সংস্কারের জন্য 2024 সালের 28শে ডিসেম্বর এলজিডির সাথে চুক্তি হয় মেসার্স রিপাসাফা এন্টারপ্রাইজের। 93,68,000 টাকায় চুক্তি হলেও দীর্ঘ সময়ে কাজেই হাত দেয়নি ঠিকাদারি প্রতিষ্ঠান। এরই মাঝে চলতি বছরের 30শে মার্চ শেষ হয় প্রকল্পের মেয়াদ। সম্প্রতি ঠিকাদারি প্রতিষ্ঠান সংস্কার কাজ শুরু করলেও মান নিয়ে প্রশ্ন তোলে এলাকাবাসী, বাধা দেয় কাজে। বালু পরিষ্কার করে নাই, পাথর নাই, এইভাবে কার্পেটিং করে তারা কাজ করে যাওয়ার চেষ্টা করছে। এই কারণে এটা আজকে বন্ধ রয়েছে। জনগণ হিসেবে আমাদের একটাই চাওয়া, এই রাস্তার কাজের মান যেন খুবই সুন্দর হয় এবং টেকসই উন্নয়ন হয়। নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রমাণ মেলায় কাজ বন্ধ রাখার নির্দেশ দেয় এলজিইডি। একই সঙ্গে নির্ধারিত নির্মাণ বিধি অনুযায়ী কাজ শেষ করার নির্দেশনা দেয়া হয়। রেডিয়েশনে পাথরের অনুপাত সঠিকভাবে হয় নাই, সে রাস্তার বিভিন্ন অংশে বেড লেভেল না করে কার্পেটিং এর উদ্যোগ গ্রহণ করায় ঠিকাদারের বর্তমান কাজ বন্ধ রয়েছে। উক্ত ত্রুটিগুলো সংশোধন করার পরে ঠিকাদার কর্তৃক রাস্তার মেরামত কাজ পুনরায় শুরু হবে। এছাড়াও ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলার নির্বাহী প্রকৌশলীর কাছে চিঠি দেওয়া হয়েছে। আমি এক্সেনের সাথে যোগাযোগ করেছি, এক্সেন বলেছে যে ইতিমধ্যে কাজ বন্ধ করে দিয়েছে। সরকারের পিপিআর অনুযায়ী যেভাবে টেন্ডার করছে সেই নিয়ম অনুযায়ী সে কাজ করবে এবং ভালোভাবে ম্যাকাডাম করে সে কার্পেটিং করবে। সরকারি অর্থ লোপাটের চেষ্টাকারীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয় তারই অপেক্ষায় এলাকাবাসী। পাশাপাশি সড়কটির সংস্কারে দ্রুত পদক্ষেপও চান তারা। ডিবিসি নিউজ ডেস্ক। সিলেটের ঐতিহাসিক মাজারসমূহের ব্যবস্থাপনা উন্নয়ন নিয়ে সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হচ্ছে। এসব স্থাপনা সংশ্লিষ্ট অংশীজনদের সাথে আলোচনায় উপস্থিত আছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাওহিদুর রহমান শাহ। তাওহিদ, কারা এসেছেন এখানে এবং কি বিষয়ে আলোচনায় হচ্ছে এবং আলোচনা কতদূর এগুলো সব মিলিয়ে যদি একটু শুনি আপনার কাছে। সকালে ঠিক 9টার পরপরই কিন্তু সিলেট সার্কিট হাউসে সেই কাঙ্ক্ষিত সভাটি অনুষ্ঠিত হয় এবং সভায় কিন্তু উপস্থিত রয়েছেন সরকারের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। পাশাপাশি সিলেটের সিটি কর্পোরেশনের প্রশাসক, সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক, সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সহ পুলিশ সুপার সহ নানা দপ্তরের জেলা পর্যায়ের কর্মকর্তারা এখানে উপস্থিত রয়েছেন এবং সভাটি আসলে রুদ্ধদ্বার সভা হচ্ছে এবং সেখান থেকে আসলে মূল সিদ্ধান্তগুলো আসবে এবং পরবর্তীতে সেটি আমাদেরকে জানিয়ে দেওয়া হবে, এমনটি কথা রয়েছে। তো এই সভায় উপস্থিত রয়েছেন অনেকেই, তাদের মধ্যে রয়েছেন একজন আইনজীবী ব্যারিস্টার রিয়াসাদ আজিম আদনান। আপনার সাথে একটু কথা বলতে চাই, কি প্রত্যাশা করেন এই সভার পর আসলে কেমন সিদ্ধান্ত আসতে পারে? আমি যতটুকু বুঝতে পারছি যে উভয় পক্ষই, প্রশাসন, সরকার
রাজনৈতিক দল এবং মাজারের খাদেম গোষ্ঠী তারা সবাই স্বচ্ছতা জবাবদিহিতার বিষয়ে একমত। তো এই ক্ষেত্রে কিভাবে বিষয়টি করা হবে, ঐতিহাসিক প্রথা বা আদালতের রায় এবং জনদাবি, এইগুলো সব কিছুর সমন্বয় করে একটি পথ খোঁজার জন্য উচ্চ পর্যায়ের বৈঠক চলছে। তো আশা করা যায় জনদাবি, জনপ্রত্যাশা, স্বচ্ছতা জবাবদিহিতার যে বিষয় সেটি আশা করা যায় নিশ্চিত হবে। আপনার কাছে একটু জানতে চাই, নিশ্চয়ই শুনেছেন যে বিগত সময় যে সম্প্রতি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে যেসব কার্যক্রম প্রশাসনের পক্ষ থেকে হচ্ছে সেটিকে আসলে তাড়াহুড়া বলে অভিহিত করেছেন সরকারের প্রবাসী কল্যাণমন্ত্রী। তো আপনি কি মনে করেন এখানে কোনো আইনের ব্যত্যয় হয়েছিল কিনা প্রশাসনের তরফ থেকে, এবং সেটি যদি হয়ে থাকে এর তদন্ত বা কি প্রক্রিয়া এটি আসলে সমাধান হবে? আসলে দেখেন, প্রশাসনের উদ্দেশ্য ভালোই ছিল। প্রশাসন স্বচ্ছতা চেয়েছে, জবাবদিহিতা চেয়েছে, তবে বাস্তবায়নের প্রক্রিয়াটা এক এক দৃষ্টিকোণ থেকে এক একভাবে মূল্যায়ন করার সুযোগ আছে। তবে সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এখন জনদাবি প্রত্যাশা পূরণের ক্ষেত্রে সরকার, রাজনৈতিক দল, আমাদের এই এলাকার সংসদ সদস্য, মাননীয় মন্ত্রী সহ সবাই একমত এবং এখানে বৈঠক চলছে, আশা করা যায় সমাধান হবে। শুভ্র, আপনি নিশ্চয়ই শুনছিলেন সিলেটের যে ঐতিহাসিক নিদর্শন রয়েছে, এখানে পর্যটন সম্ভাবনা রয়েছে, তারপর এই যে মাজার সমূহের যে ইতিহাস ঐতিহ্য সেগুলোর পরিচালনা এবং ব্যবস্থাপনা নিয়ে কিন্তু এই সভাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা, এবং সভার যে সিদ্ধান্ত সেটি আসার পরে আসলে বোঝা যাবে। আর কিছুক্ষণ পর হয়তো সেই সিদ্ধান্তগুলো চলেও আসবে এবং সিলেটের ঐতিহাসিক মাজার সমূহ নিয়ে কী ভাবছেন আসলে সংশ্লিষ্টরা সেটিই জানা যাবে। তো এই ছিল আমার কাছে সিলেটের সার্কিট হাউস থেকে ঐতিহাসিক মাজার সমূহের উন্নয়ন ও ব্যবস্থাপনা নিয়ে যে চলমান বৈঠক সেটির সবশেষ খবরাখবর। শুভ্র। তাহিদুর, আপনাকে ধন্যবাদ। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সীমান্তে বিজিবির সাথে যোগ দিয়েছে সাধারণ মানুষও। ভারত থেকে অবৈধ পুশিন ঠেকাতে মেহেরপুরে রাত দিন পাহারা দিচ্ছে স্থানীয়রা। দেশপ্রেমের তাড়না থেকেই এমন কাজ বলছেন তারা। জোরপূর্বক নয়, সমস্যা থাকলে আলোচনার মাধ্যমেই সমাধানের আহ্বান তাদের। আর বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছে বিজিবিও। সীমান্ত জেলা মেহেরপুর। ভারতের পশ্চিমবঙ্গের সাথে প্রায় 111 কিলোমিটার সীমান্ত রয়েছে এই জেলার। দীর্ঘ সময় শান্তিপূর্ণ থাকলেও সম্প্রতি পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর পরিস্থিতি পাল্টে যায়। হঠাৎ আক্রমণাত্মক হয়ে ওঠে বিএসএফ। চলে একের পর এক পুশিনের চেষ্টা। এ অবস্থায় সীমান্তে নজরদারি বৃদ্ধি করে বর্ডার গার্ড বাংলাদেশ। সীমান্ত সুরক্ষায় যোগ দেয় স্থানীয় বাসিন্দারাও। রাত দিন কয়েকটি দলে ভাগ হয়ে বিজিবির সাথে পালাক্রমে চলছে পাহারা। রোহিঙ্গা সংকটের মতো নতুন কোনো সমস্যা যেন আর দেশে তৈরি না হয়, সে কারণেই এই প্রচেষ্টা, জানালেন তারা। বাংলাদেশের রোহিঙ্গা নিয়ে আমরা একটা ভালো সংকটের ভিতরে আছি। আমরা অবৈধ লোক ঢুকতে দেবো না। আমাদের দেশে তো এমনি জনসংখ্যা অনেক বেশি, আর আমরা চাই ভারতের যাতে কোনো অবৈধ নাগরিক বাংলাদেশে প্রবেশ না করে। প্রতিবেশী দেশের আচরণ মেনে নিতে পারছেন না স্থানীয়রা। আন্তর্জাতিক আইনের বাইরে কোনো কাজ করতে না দেওয়ার প্রত্যয় তাদের কণ্ঠে। ভারতকে আলোচনার টেবিলে বসে সমস্যা সমাধানের আহ্বান। দুই রাষ্ট্রেরই যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, সেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে দুই দেশেরই অবৈধ নাগরিককে দুই দেশে পুনর্বাসন করা হোক, তাদের জীবনের নিরাপত্তাটা নিশ্চিত করা হোক। বাংলাদেশের নাগরিক হয়ে থাকে, আপনি প্রমাণ দেখান, প্রমাণ দেখার পরে আপনি বাংলাদেশে দেন ফ্ল্যাগের মাধ্যমে। সীমান্ত সুরক্ষায় সাধারণ মানুষের অংশগ্রহণকে ইতিবাচক বলছে বিজিবি, তবে সতর্ক থাকার আহ্বান তাদের। সীমান্তে ভারতের পুশিন পরিস্থিতির কারণে বিজিবি আরো অনেক বেশি সতর্ক অবস্থায় রয়েছে। এলাকার স্থানীয় জনগণও রাত জেগে বিজিবির সাথে সীমান্ত পাহারা দিচ্ছে। জনগণ যখন বিজিবির সাথে থাকে তখন আমাদের মনোবল বৃদ্ধি পায় এবং আমাদেরকে অনুপ্রাণিত করে। দ্রুত দেশে পুশিন সমস্যার সমাধান হবে, কাটবে অনিশ্চয়তা, এমন প্রত্যাশাই এখন সীমান্তবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। দেশ থেকে চিরতরে বিলুপ্ত 31 প্রজাতির বন্যপ্রাণী আর বিপন্নের তালিকায় 390 প্রজাতি। একই পরিস্থিতি উদ্ভিদের বেলাতেও। এরই মধ্যে বিলুপ্ত 7 প্রজাতির উদ্ভিদ আর ঝুঁকিতে আরও প্রায় 458টি। এখনই সঠিক পরিকল্পনা নিতে না পারলে সামনে আসবে আরও করুণ পরিস্থিতি। তবে সরকারের দেশব্যাপী বৃক্ষরোপণ ও বনায়ন কর্মসূচিতে কিছুটা হলেও আশা দেখছেন বিশেষজ্ঞরা। ডোরাকাটা হায়েনা একসময় দেশের বনাঞ্চলে বিচরণ থাকলেও এখন বিলুপ্ত। এটি ধূসর নেকড়ে। এই বন্যপ্রাণীরও অস্তিত্ব নেই দেশে।
বিলুপ্তের তালিকায় নাম উঠেছে গন্ডার, বনগরু, নীলগাই ও জলার হরিণসহ ১১টি বন্যপ্রাণীর। আবার চোখ জুড়ানো এই সবুজ ময়ূর আর নেই। বিলুপ্ত পাখির তালিকায় গোলাপি হাঁস, রাজশকুন ও সারসসহ ১৯ প্রজাতি। আর সরীসৃপ শ্রেণীর মিঠা পানির কুমিরও বিলুপ্ত। সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে দেশ থেকে বিলুপ্ত হয়েছে মোট ৩১ প্রজাতির বন্যপ্রাণী, যার ১৬টি ২০০০ থেকে ২০১৫ সালের মধ্যে। এছাড়া বিপন্ন ৩৯০ প্রজাতির বন্যপ্রাণীও। এর মধ্যে মহাবিপন্ন প্রাণী ৫৬টি, বিপন্ন ১৮১টি ও ঝুঁকিতে ১৫৩টি প্রজাতি। আবার ঝুঁকির কাছাকাছি রয়েছে ৯০ প্রজাতির প্রাণী। প্রাণী বিশেষজ্ঞরা বলছেন, বিলুপ্তের কারণ অনুসন্ধান এবং ঝুঁকিতে থাকা প্রাণীগুলো রক্ষায় এখনই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বেশ কিছু প্রজাতি কিন্তু আমরা হারিয়েছি গত কয়েক দশক ধরে। এই বিপন্ন ক্যাটাগরির তালিকাটা কিন্তু লম্বা হচ্ছে, দিন দিন লম্বা হচ্ছে। আমরা ইদানিং দেখছি যে বিভিন্ন জায়গায় কিন্তু বন্যপ্রাণী ধরা পড়ছে এবং ব্যাপকভাবে ধরা পড়ছে, এবং সেই জায়গাগুলো আগেও যেমন ঘটেছে তার মানে এখনও ঘটছে। এই উদ্ভিদের নাম ফিতা চম্পা। একসময় বাংলাদেশের বিভিন্ন এলাকায় থাকলেও এখন পুরোপুরি বিলুপ্ত। অস্তিত্ব নেই কুরাজিরিরও। একইভাবে বিলুপ্ত হয়ে গেছে থার্মাজাম ও গোলা অঞ্জনও। সম্প্রতি এক গবেষণায় বাংলাদেশ থেকে এমন ৭ প্রজাতির উদ্ভিদ বিলুপ্ত হয়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে। এছাড়াও বন্য পরিবেশ থেকে বিলুপ্ত হয়েছে তালিপাম, বাঁশপাতা ও বনখেজুর নামের মহাবিপন্ন উদ্ভিদ ৩টিও। এই তালিকার বাইরে মহাবিপন্ন অবস্থায় ৫টি উদ্ভিদ, বিপন্ন ১২৭টি, সংকটাপন্ন ২৬২টি এবং প্রায় সংকটাপন্ন তালিকায় ৬৯টি উদ্ভিদের নাম উঠেছে গবেষণায়। ঝুঁকিতে থাকা উদ্ভিদ সংরক্ষণে এখনই উদ্যোগ নেয়ার উপর জোর দিচ্ছেন উদ্ভিদ বিজ্ঞানীরা। টোটাল একটা ডাটাবেস লাগবে, মানে কোনটা কোন অবস্থানে আছে সেটাকে চিহ্নিত করতে হবে, এবং যেটা যেখানে আছে সেখানে ওটাকে অ্যাজ ইট ইজ রাখার ব্যবস্থা করতে হবে। তাহলে আপনার পক্ষে সম্ভব। আর যদি সেই হিসাবটা আপনি না রাখেন তাহলে বাকি যেগুলো আছে সেগুলো চলে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি চলতে থাকলে সামনে জীববৈচিত্র্যে আসবে আরও করুণ পরিণতি। এই অবস্থায় সরকারের দেশব্যাপী বৃক্ষরোপণ ও বনায়নের মতো কর্মসূচিকে ভালো পদক্ষেপ হিসেবে দেখছেন তারা। সরকারের এই ২৫ কোটি গাছ লাগানো, খাল খনন এবং পরিবেশগত যে পরিকল্পনা রয়েছে, এটি একটির সাথে একটি সম্পর্কযুক্ত, এবং এটি টেকসইভাবে করতে পারলে সার্বিকভাবে প্রজাতিহীনতা থেকে আমরা নিজেদেরকে রক্ষা করার একটা সুযোগ পাব। একই সাথে জীববৈচিত্র্য রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা এবং জনসচেতনতার উপরও গুরুত্বের আহ্বান বিশেষজ্ঞদের। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশন উপলক্ষে সংবাদ সম্মেলনে কথা বলছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। ৭০ মানুষ হা বলল, তাহলে সেই ভোট এখন অগ্রাহ্য হবে কেন? স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এটা ৪র্থ গণভোট। প্রথম গণভোটটি অনুষ্ঠিত হয়েছিল জেনারেল জিয়াউর রহমান সাহেব যখন মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর, তার হাতে। দ্বিতীয় গণভোট হোসেন মোহাম্মদ এরশাদের হাতে, উনিও মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর। তৃতীয় গণভোট মরহুমা বেগম খালেদা জিয়ার হাতে। আর ৪র্থ গণভোট হয়েছে একটা নির্দলীয় সরকারের হাতে। সেই গণভোটই মানা হলো না। ফলে জাতীয় জীবনে সংকট তৈরি হয়েছে। আমরা বিরোধী দলের পক্ষ থেকে বারবার এ দাবি উত্থাপন করেছি, এ নিয়ে সংসদে নোটিশ দিয়ে আলোচনা করেছি, কিন্তু শেষ পর্যন্ত 2/3 জুড়ে সরকারি দল আমাদের সমস্ত কিছু অগ্রাহ্য করেছে। এবং জনগণের দেওয়া রায়কে সরকারি দল অগ্রাহ্য করলেও আমরা অগ্রাহ্য করব না। আমরা এই জন্য জনগণের পার্লামেন্টের বিষয়টা, অর্থাৎ জনগণের কাছে বিষয়টা নিয়ে আমরা এসেছি। ইতিমধ্যে এই দাবি বাস্তবায়নের জন্য 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে ধারাবাহিক কর্মসূচি পালন করছি। এটা কোনো দলের জন্য নয়, কোনো ঐক্য জোটের জন্যও নয়, এই দাবি জনগণের জন্য। এই রায় দিয়েছে জনগণ, জনগণের স্বার্থেই এই দাবি বাস্তবিত হতে হবে। এর সাথে মৌলিক যে সংস্কারগুলো আরও আছে সেগুলোও করতে হবে। ক্ষমতার ভারসাম্য আনতে হবে। কেউ যাতে দুর্দান্ত ফেসিবাদী হয়ে উঠতে না পারে, জনগণের জীবন সম্পদ এবং ইজ্জত নিয়ে যাতে কেউ খেলতে না পারে, তার ওয়ারেন্টির জন্যেই এই পরিবর্তন বা সংস্কার অপরিহার্য।
জমে উঠেছে আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের কানসাট বাজার। খিরসাপাত, গোপালভোগ, ল্যাংড়া সহ নানা জাতের আমে সয়লাভ মোকামটি। তবে চলতি মৌসুমে ভালো ফলন হওয়ায় প্রত্যাশিত দাম পাচ্ছে না চাষি। যদিও ক্রেতারা বলছেন ভিন্ন কথা, এরপর অন্তত ২৫০০ কোটি টাকা বাণিজ্যের আশা সংশ্লিষ্টদের। আমচাষী ও ব্যাপারীদের হাঁক ডাকে মুখর কানসাট। চাঁপাইনবাবগঞ্জের এই বাজারটি দেশের অন্যতম বৃহৎ আমের মোকাম। ভরা মৌসুম হওয়া বাহারি জাত ও স্বাদের আমে ভরে উঠেছে। এর মধ্যে খিরসাপাত, গোপালভোগ, ল্যাংড়া ও নানা জাতের আমগুলো পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। চলতি মৌসুমে জেলায় আমের ভালো উৎপাদন হয়েছে, তবে ন্যায্য দাম না পাওয়ায় হতাশা কাটছে না চাষি, ব্যবসায়ী ও বাগান মালিকদের। গত বছরের চেয়ে এখন পর্যন্ত আমের দাম কম, খরচ বেশি, আপনার চাষি লেবার খরচ বেশি, বীজ খরচ বেশি। কিছু মিলে আপনার এই আমটা এখন আপনার ২০০০ টাকা মন আমাদের পড়ে গেছে গাছে। এখন বিক্রি ভাঙে নিয়ে এসে বিক্রি হচ্ছে আপনার ১২০০-১৪০০ টাকা। অতিরিক্ত খাজনা ও মন প্রতি ১০ থেকে ১৫ কেজি অতিরিক্ত আম নেওয়ার জন্য ক্ষতির মধ্যে আম চাষিরা। আমের বাজার তো আমের দামই নাই। সরকার কইলে বিদেশ আম পাঠাবো, বিদেশ থেকে উড়ে আইছে, তো আমের দাম কই? ব্যাপারী যারা আসছে বাইরে থেকে, এরা মনে করেন এখানে কম দামে কিনছে, ন্যায্য মূল্যে দামটা দিচ্ছে না এখানে। তবে ক্রেতারা বলছেন ভিন্ন কথা। কানসাট আম বাজারে সকাল থেকে প্রচুর পরিমাণে আমের আমদানি রয়েছে। অনলাইন সেলার, ব্যাপারী, বিভিন্ন দোকানদার পার্টি। দেশের বাজারে বিক্রির পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জের আম রপ্তানির উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ। এবছর ২৫০০ কোটি টাকার আম বিক্রির আশা। বর্তমানে ভালো দাম পাচ্ছে চাষিরা। বিষয় খাজনা নিয়ে আমরা বিপাকে রয়েছি, সমস্যার সম্মুখীন আমরা হয়েছি, সেটা প্রশাসন মহোদয়কে আমি জেলা প্রশাসককে বিশেষভাবে অনুরোধ রাখবো। চাঁপাইনবাবগঞ্জ ৫টা উপজেলাতেই বিভিন্ন হাট বাজারে আম উৎপাদনকারীরা আম নিয়ে আসছেন এবং এখান থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা এসে আম ক্রয় করছে। এই বাজারে প্রতিদিনই এই মুহূর্তে ল্যাংড়া, খিরসা, আম্রপালি, বানানা সহ এবং বিভিন্ন জাতের আম পাওয়া যাচ্ছে। কোটি কোটি টাকার আম এখান থেকে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। চাঁপাইনবাবগঞ্জ জেলায় এবছর ৩৭,৪৮৭ হেক্টর আম বাগান থেকে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় ৫.৫ লাখ মেট্রিক টন। ডিবিসি নিউজ ডেস্ক।